এই যে দেখো জিনিসটা, এটাই দারুণ। 100 বছরেরও বেশি। বিছানাটা দেখে কি কিছু বুঝতে পারছো তোমাদের? তার সাথে আজকে আমাদের পরোটা, আর এখানে রয়েছে কাকড়ি কাবাব। আর সারা বাড়িতে না গন্ধটায় ম করতে থাকে। চিজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটা দারুণ টেস্ট আসে। এখন লকটার কি অবস্থা। আরো কয়েকটা কাকড়ি কাবাব রেডি করে নেব। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন বাদে আমি দোতলায় এসেছি, তাই দোতলার থেকেই ব্লগটা শুরু করলাম। সাধারণত আমি দোতলায় খুব কম আসি, কারণ আমার ব্যাক পেন আছে বলে সিঁড়ি ভাঙাটা আমি অ্যাভয়েড করি। বাট যেহেতু অনেকদিন আমি ওপরে আসিনি, ওপরের অবস্থা ভীষণ খারাপ। মিষ্টু বেশিরভাগ টাইমটা ওপরেই স্পেন্ড করে, আর এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে বলে সারা দিনটা প্রায় ও এখানেই পড়ে থাকে। গল্পের বই পড়ে বা খেলাধুলা করে বা এমনি বই ঠই পড়ে, এখানেই টাইম স্পেন্ড করে। আর আমি আসিনি বলে এখন লফটার কি অবস্থা। অনেকদিন লফটা পরিষ্কার করা হয়নি, রাদার ওপরটা পরিষ্কার করা হয়নি। সেই ইন্ডিয়া যাওয়ার আগে ওপরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপর এসে আর সময় পাইনি। আর আমি তো ওপরে আসি না, কিন্তু বিদ্যুৎ ওপরে এলেও ওর ওয়ার্ডরুমে থাকে, এই দিকটাতে আসেই না। আর মিষ্টু মনের আনন্দে যেভাবে খুশি রেখে দিয়েছে, ক্লিন টিন করাই হয়নি। সেজন্য সকাল থেকে আজকে ওপরটা আমরা পরিষ্কার করছিলাম, একটা বেডরুম পরিষ্কার করা হয়ে গেছে, এইটা এখন করছি। মিষ্টু এতক্ষণ হেল্প করছিল, আমরা তিনজনেই করছিলাম। মিষ্টু এখন স্নানে গেল, আমি ভালো একটু ব্রেক নিই, এত টায়ার্ড লাগছে, সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি। তাই জানলা দিয়ে একটু বাইরেটা দেখছিলাম, বেশ ভালো লাগছে। আজকে অনেক দিন বাদে রোদ্দুর উঠেছে, এত বৃষ্টি হচ্ছে। এবার দেখো, সোমবার দিনকেই বিদ্যুৎ ঘাসটা কেটেছিল, তার মধ্যে আজকে হলো শনিবার, কি অবস্থা ঘাসের, এত বড় হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব ভালো, অনেক দিন বাদে একটু রোদ্দুর উঠেছে, বেশ প্লেজেন্ট ওয়েদার। ভাবলাম যে ওপরে যখন এসছি তোমাদেরকে দুটো জিনিস একটু দেখাই। চলো তোমাদেরকে বিদ্যুতের ওয়ার্করুমটা একটু নিয়ে যাই। এই রুমটা তো বিদ্যুৎ কাজ করে, যার জন্য সবসময় নিচ এন্ড ক্লিনই থাকে। তারও লাইটটা জ্বালিয়ে নি। বিছানাটা দেখে কি কিছু বুঝতে পারছো? তোমাদের কিছু মনে পড়ছে? আমরা যখন এবার দেশে গিয়েছিলাম, আমাদের ইউটিউব পরিবারের একজন দিদি, পুরবিদি, উনি সপরিবারে আমাদের সাথে দেখা করতে এসেছিলেন, আর আমাদেরকে এই বেড কভারটা গিফট করেছিলেন। সেই চাদরটাই আজকে আমি পেতেছি, ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর এই চাদরটা পেতেছি। ভীষণ ভালো লাগছে। পুরবিদি, তুমি যদি এই ব্লগটা এখন দেখছো তাহলে দেখো, তোমার দেওয়া চাদরটা আজকে বিছানায় পেতেছি। ভীষণ সুন্দর হয়েছে চাদরটা, দেখো ঘরটা একদম অন্যরকম লাগছে। দেখবে বেড কভার চেঞ্জ করলে বা ঘরের লুকটা একটু চেঞ্জ করলে পরে ভীষণ ভালো লাগে। ওপরে এসে আরো একটা জিনিস আমি করেছি, চলো তোমাদেরকে সেটা দেখাই। এই যে এখানে জিনিসটা, তোমাদের কি মনে আছে? তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমরা যখন দেশে গিয়েছিলাম, আমার কলেজের বন্ধু মৌসুমি আমাদেরকে এই 4D লর্ড বুদ্ধার পিকচারটা গিফট করেছিল। এই যে সেই পিকচারটা আমরা এখানটায় লাগিয়েছি। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠলে পরেই, উঠতে উঠতেও দেখা যাবে, আর উঠলে পরেই সবার আগে লর্ড বুদ্ধাকে দেখা যাবে। ছবিটা এত সুন্দর লাগছে এখানে লাগাবার পরে। মৌসুমি, তুই যদি ব্লগটা দেখিস, ওর দেওয়া পিকচারটা আমরা এখানে লাগিয়েছি। ইচ্ছা আছে এই জায়গাটাকে আরো একটু অন্যরকম ভাবে সাজাবো, মাথায় অনেক কিছু আছে, তো দেখা যাক কবে কি হয়। বাট এই পিকচারটা এখানে লাগাবার পর এত ভালো লাগছে, মানে ঘরে না একটা পজিটিভ ভাইব চলে আসে। তোমরা জানো আমাদের ফায়ারপ্লেসের ওপরেও লর্ড বুদ্ধার একটা পেন্টিং আছে, তাছাড়া লর্ড বুদ্ধার অনেক মূর্তি আমাদের ঘরে আছে, আর এখন তার সাথে এই 4D পিকচারটা অ্যাড হলো। খুব ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে দেখাই। ও, আরো দুটো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, মিস করে গেছি। চলো নিচে গিয়ে তোমাদেরকে ওই দুটো জিনিস দেখাই। নিচে চলে এসেছি, যে দুটো জিনিস তোমাদেরকে এখনো দেখানো হয়নি, ভুলে গেছিলাম, সেই দুটো দেখাই। সবার আগে এইটা দেখো, এই যে এই ইনসেন্স বার্নারটা এবার দেশ থেকে নিয়ে এসেছি। এটা বিদ্যুৎ এখানে ইনস্টল করে দিয়েছে। এটাকে এখানে ঝুলিয়েও রাখা যায়, বা চাইলে টেবিলের ওপর বা যে কোনো জায়গায় রাখা যায়। দাঁড়াও তোমাদেরকে নামিয়ে দেখাই। এই যে দেখো, জিনিসটাকে নামিয়ে নিয়েছি। পুরো জিনিসটা কিন্তু ব্রাসের, আর এত সুন্দর দেখতে। এই যে ভেতরে আমি ধূপ দিয়েছিলাম, ওটা রয়ে গেছে। ধূপ এইভাবে দিয়ে তারপর টেবিলের ওপরও রাখা যায়, বা এটা ওখানে ঝোলানো যায়। আর খুব সুন্দর, যে ধূপটা দেবে সেই ধোঁয়াটাই ওপর দিয়ে বেরোয়, আর দারুণ লাগে। আর এটার সাথে জানো তো, এই ধুনো স্টিক গুলো এসছে। এই যে দেখো, ধূপের স্টিকটা এরকম দেখতে, অসাধারণ। মানে ধূপটা কি বলবো, এত সুন্দর গন্ধ। আর একটু জ্বালালে পরে না, ওই যে ধুনোর যে ফিলটা হয় না, পুরো ঘরে ধোয়া হয়ে যায়। ঠাকুরকে একটু দেখাই, পুরো ঘরেও ঘুরিয়ে দিই আমি। গন্ধটা ভীষণ সুন্দর, মানে অপূর্ব সুন্দর গন্ধ, একদম ধুনোর গন্ধ। আর সারা বাড়িতে না গন্ধটায় ম করতে থাকে। যখন নিয়ে সেখানে প্যাকিং ট্যাকিং খুলে বের করেছি, তখন দেখে ভাবছি কি এগুলো ভেজা কেন, মানে একটা পুরো ভেজার ফিল, কিরম নরম নরম। আমি প্রথমে ভেবেছিলাম কি জিনিসটা ভিজে গেছে, খারাপ খারাপ হয়ে গেছে, তারপরে দেখলাম না, দেখো লেখা আছে এখানে বালাজি হলিডে প্রিমিয়াম ওয়েট ধূপ।
তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি কেউ বলতে পারবে যে এই ধরনের ধূপ বা এই ধূপটা এখানে কোথাও পাবো কিনা? আমি জানি না। আমরা তো এটা অর্ডার দিয়েছিলাম, সেটার সাথেই এটা এসেছে, কিন্তু আলাদা করে কি এরকম ধূপ কোথাও পাওয়া যাবে এখানে? আমি এটা অল্প অল্প করে ইউজ করছি যাতে শেষ না হয়ে যায়। গন্ধটা অসাধারণ, পুরো একদম মেসমারাইজিং যাকে বলে। আর এই জিনিসটা এত ভালো হয়েছে না, এটা কিনে আমি এত হ্যাপি। এটার মধ্যে ধূপটা জ্বালালে না মানে ঘরে একটা অদ্ভুত ফিল চলে আসে। আমরা ছুটির দিনে সকালবেলা সন্ধেবেলা এই ধূপটা জ্বালিয়ে হয় ওখানে হ্যাং করে দিই বা অনেক সময় টেবিলেও রেখে দিই। তো সুন্দর গন্ধটা মানে অসাধারণ। তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম কারণ ওখানে টানানো ছিল, তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। তোমরা যদি কেউ জানো যে এই ধূপটা ইউএসএ তে কোথাও পাওয়া যাবে কিনা, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি আরো কয়েক প্যাকেট কিনে রাখবো। এটা এত ভালো। আরো একটা জিনিস যেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি একটা না দুটো জিনিস, বাট এখানে একটাই আছে, সেটা হলো এই যে এই ব্যাগটা। বং ইন সুইডেন, তোমরা সবাই চন্দ্রিমা, মৈনাক আর মিওয়ানকে চেনো। আমরা ইউএস ব্যাক করার আগের দিন ওরা আমাদের বাড়িতে এসেছিল। তো যখন এসেছিল এই ব্যাগটা মিষ্টুকে গিফট করেছে, তার সাথে একটা টিফিন বক্স। টিফিন বক্সটা এখন ডিশওয়াশারে আছে, কারণ মিষ্টু সামার স্কুলে যখন যায় ওটাই করে টিফিন নিয়ে যায়। আর আমাদের জন্য চকলেটস, কেক সব নিয়ে এসেছিল। চকলেট কেক সেগুলো তো তখনই আমাদের পেটে চলে গেছে, সেগুলো আর দেখাবো কি করে। বাট এগুলো দেখাতে ভুলে গেছিলাম কারণ লাস্ট দিনকে যখন এসেছিল না, আমাদের প্যাকিং তো পুরো কমপ্লিট হয়ে গেছে পরের দিনকেই বেরোবো বলে। তো বিদ্যুৎ আর রাখার জায়গা খুঁজে পাচ্ছে না, তো কি করেছিলাম, মিষ্টুর ব্যাগটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার আর তো খেয়াল নেই আমাদের, বাড়িতে এসে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। নিয়ে এসেছি, বিদ্যুৎ বলছে যে ও নিয়ে এসেছে, ওর খেয়াল আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। এবার সেদিনকে মিষ্টু ব্যাগপ্যাকটা শেলফে রাখতে গিয়ে খুলে বলছে, মাম্মা আন্টির দেওয়া ব্যাগটা তো এর মধ্যেই রয়েছে। তো ফাইনালি খুঁজে পেয়েছি। আর টিফিন বক্সটা তো মিষ্টু ইউজ করছে, দুটো গিফটই মিষ্টুর ভীষণ পছন্দ হয়েছে। তো ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না দেখেই তোমাদেরকে আগের ব্লগে দেখানো হয়নি। তো যাই হোক, এখন চলো গিয়ে দুপুরের রান্নার ব্যবস্থা করি। রান্নাঘরে চলে এসেছি, এখন দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে নেব। আর আজকে লাঞ্চের জন্য বানাবো হলো কাবাব। মিষ্টু বেশ কিছুদিন ধরে বায়না করছে যে কাবাব খাবে, তাই ভাবলাম আজকে বানাই হলো কাকড়ি কাবাব। মিষ্টু কাকড়ি কাবাব খেতে খুব ভালোবাসে। শুধু মিষ্টু না, আমরা তিনজনেই কাকড়ি কাবাব খুব ভালোবাসি, তাই ভাবলাম আজ একটু কাকড়ি কাবাব বানাই। তো কাকড়ি কাবাব বানাবার জন্য গতকাল সন্ধ্যেবেলা আমরা চিকেনের ম্যারিনেশনটা করে রেখেছি। তো তোমরা সবার আগে ওই ম্যারিনেশনের প্রসেসটা দেখে নাও। কাল লাঞ্চে কাকড়ি কাবাব বানাবো বলে এখন আমি চিকেনের ম্যারিনেশনটা করে নেব। তার জন্য দেখো এখানে কিছু গোছগাছ করে নিয়েছি। এই প্লেটের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে, আদা কুচি আছে, রসুন কুচি আছে আর কাঁচা লঙ্কা কুচি আছে। এখানে আমি বেশি করেই আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারণ আমাকে সপ্তাহে রান্নাও তো করতে হয়, তাই একবারেই কাটাকাটি গুলো করে নিয়েছি। এতটা কিন্তু লাগবে না ম্যারিনেশনে। তো যাই হোক, এই প্লেটের মধ্যে দেখো আমি আরো কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে 2 চামচ পোস্ত আছে, আর তার সাথে 1 মুঠো মতো কাজু বাদাম রয়েছে। আর এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা আছে, একটা বড় এলাচ আছে, 5-6টা ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প গোলমরিচ, অল্প শামরিচ, নুন আছে এখানে, তার সাথে জায়ফল, জয়িত্রী, আর এটা হলো আমাদের ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। তো চলো এবার তাহলে ম্যারিনেশনের প্রসেসটা স্টার্ট করি। সবার আগে আমি এই পোস্ত আর কাজু বাদামটা ফ্রাইং প্যানে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবো। পোস্ত আর কাজুগুলোকে এমন করে ভাজতে হবে যাতে একটা হালকা ব্রাউন কালার চলে আসে। এই ড্রাই রোস্ট করা পোস্ত আর কাজু বাদাম কাকড়ি কাবাবে দারুণ একটা নাটি ফ্লেভার অ্যাড করবে। তোমরা এতে শুকনো নারকেল গুঁড়োও অ্যাড করতে পারো। আমাদের নারকেলের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না বলে আমি আর নারকেল গুঁড়ো দিচ্ছি না। কাজু আর পোস্ত ড্রাই রোস্ট করা ডান। এবার এগুলোকে এই বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। এবার এই একই ফ্রাইং প্যানে সব গোটা মশলাগুলোকে নুন দিয়ে শুকনো খোলায় আমি ভেজে নেব। নুন দিয়ে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে না। জায়ফল আর গরম মশলাটা অলরেডি গুঁড়ো করা আছে বলে এগুলোকে আর ভাজবো না। কাকড়ি কাবাব মেনলি মাটন দিয়েই বানানো হয়, তবে যেহেতু বিদ্যুৎ মাটন খায় না, তাই আমরা এটা সবসময় চিকেন দিয়েই বানাই। যাই হোক, মশলাগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এই একই বাটিতে ঠান্ডা করার জন্য ঢেলে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তাতে অর্ধেক পেঁয়াজ কুচি, 1 চামচ আদা কুচি, 1.5 চামচ মতো রসুন কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো। তার সাথে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে লাল করে ভেজে নেব, যাতে এগুলো একদম ড্রাই হয়ে যায় আর এতে কোনো ময়েশ্চার না থাকে। আমি এই বাটিতে 450 গ্রাম মতো কিমা চিকেন নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাজাটাও হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি। ড্রাই রোস্ট করা মশলাগুলো আমি এই মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো একদম ডান।
এবার এই গুঁড়ো করা মশলাটা আমি চিকেন কিমার ওপর ঢেলে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে মশলাগুলোকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেশনে আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অল্প লেবুর রস চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। তার সাথে এই জায়ফল আর গরম মশলার গুঁড়োটাও ঢেলে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে এখন মেখে নেব, যাতে কোথাও কোনো লাম্প না থেকে যায়। চিকেনটাকে মশলার সাথে মাখতে মাখতে দেখো চিকেনে একটা ব্রাউন কালার চলে এসেছে, আর মশলার খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। যেহেতু ম্যারিনেশনে জল বা কোনো ময়েশ্চার নেই বললেই চলে, তাই দেখো ম্যারিনেশনটা খুব টাইটও হয়েছে। কাকড়ি কাবাবের ম্যারিনেশন একদম ডান। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে থাকলে পরে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাল লাঞ্চে এটা দিয়ে বানাবো কাকড়ি কাবাব। তো যাই হোক, এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তোমাদের সাথে কাল আবার কথা হচ্ছে। কাকড়ি কাবাবের ম্যারিনেশনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দেখো ম্যারিনেশনটা কতটা টাইট হয়ে গেছে চিকেনটা, যেহেতু ওভারনাইট ফ্রিজে ছিল। আর কালারটাও দেখো কত ডার্ক হয়ে গেছে, ভীষণ ভালো একটা স্মেলও বেরোচ্ছে। তো এটা এখন স্টিকে গেঁথে নেব। তার সাথে আরো একটা চিকেনের কাবাব করব। এটা একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম। এই যে তার জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করেছি, সকালবেলাই করেছি। এটাও হলো কিমা চিকেন। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আছে, ব্যাস। এটা দিয়ে ম্যারিনেট করা আছে। আর এটা দিয়ে বানাবো স্টাফড চিকেন কাবাব। ভেতরে পুর হিসাবে চিজ থাকবে। বাচ্চারা তো চিজ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই স্টাফড চিকেন কাবাবটা বড়দেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চলো এবার কাকড়ি কাবাবগুলোকে স্টিকে লাগিয়ে নিই। কাকড়ি কাবাব বানানোর জন্য আমি সবার আগে এই প্লেটে অল্প তেল মাখিয়ে নিচ্ছি, যাতে প্লেটে লেগে না যায়। এবার তেল হাতেই আমি ম্যারিনেট করা চিকেনটাকে স্টিকে লাগিয়ে নেব। দেখো চিকেনটা ওভারনাইট ম্যারিনেটের অবস্থায় ছিল বলে কতটা টাইট হয়ে গেছে। এবার অল্প চিকেন হাতে নিয়ে চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে তারপরে চিকেনটাকে আমি স্টিকে ঢুকিয়ে আবার চেপে চেপে স্টিকে এবার সমানভাবে স্প্রেড করে নেব। চিকেনের এই স্টিকটা একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে অল্প চিকেন হাতে নিয়ে স্টিকে ঢুকিয়ে তারপর চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিকে সমানভাবে ছড়িয়ে কাবাবগুলোকে এইভাবেও রেডি করে নিতে পারো। এইভাবে আমি এখন আরো কয়েকটা কাকড়ি কাবাব রেডি করে নেব। কাকড়ি কাবাবগুলো বানিয়ে প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। এবার বিদ্যুৎ স্টাফ চিকেন কাবাবগুলো রেডি করে নেবে। স্টাফ চিকেন কাবাব বানানোর জন্য আমরা এই মোজারেলা স্ট্রিং চিজ ইউজ করব। এগুলো দিয়ে দারুণ টেস্টি স্টাফ চিকেন কাবাব হয়। এই যে দেখো প্যাকেটের ভেতরে মোজারেলা চিজের এরকম স্ট্রিংস থাকে। এগুলো খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসে। এই চিজ স্ট্রিংসগুলো ইন্ডিভিজুয়াল প্যাকেটে আসে। আর দেখো এখানে লেখা আছে পিল হেয়ার। এরমভাবে একটু টানলেই খুব ইজিলি চিজ স্ট্রিংসগুলো প্যাকেট থেকে বেরিয়ে আসে। বিদ্যুৎ চিজের 3টে স্ট্রিংস বের করে নিয়েছে। এই স্টাফড চিকেন কাবাবগুলো বেশ হেভি হয়। আর কাকড়ি কাবাব আছে বলে বিদ্যুৎ এখন 3টে স্টাফড চিকেন কাবাব বানাবে। ও হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছে, আর অল্প তেল এই প্লেটেও লাগিয়ে নিচ্ছে। এই কিমা চিকেনটা দেখো, এটার ম্যারিনেশনটাও কিন্তু আমি খুব টাইট করে করেছি। টাইট না হলে কাবাবগুলো কিন্তু রেডি করতে অসুবিধা হবে। এবার অল্প চিকেন হাতে নিয়ে চেপে পাতলা করে নিয়ে এবার চিকেন কিমাটাকে চিজ স্ট্রিংয়ের গায়ে লাগিয়ে চিকেনটা দিয়ে চিজ স্ট্রিংগুলোকে ও র্যাপ করে দিচ্ছে। টাইট ম্যারিনেশন না হলে চিকেন কিন্তু চিজের গায়ে লাগবে না, খুলে পড়ে যাবে। চিকেনের সাথে চিজ মেখে তো এর আগে আমরা চিজি চিকেন কাবাব বানিয়েছি, আর সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে চিকেনের ভেতরে এরকম স্টাফ করা চিজ দিয়ে স্টাফ চিকেন কাবাব খেতে দারুণ লাগে। দেখো হাতের সাহায্যে শেপ দিয়ে ওই স্টাফ চিকেন কাবাবটা রেডি করে নিচ্ছে। কাবাবগুলো এইভাবে রেডি করে তাতে ব্রেড ক্রাম লাগিয়ে সেগুলো ফ্রাই করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে ও এখন বাকি দুটো স্টাফ চিকেন কাবাবকেও রেডি করে নিচ্ছে। সবার আগে বিদ্যুৎ এখন কাকড়ি কাবাবগুলোকে একে একে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে। কাবাবগুলো ফ্রাইং প্যানে দিয়ে একটা সাইড কুক করে নিয়ে তারপর আলতো হাতে খুব সাবধানে কাবাবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য সাইডগুলো খুব ভালো করে কুক করে নিতে হবে। কিমা চিকেন দিয়ে এই কাবাবগুলো করা বলে এগুলো কিন্তু কুক হতে একদমই বেশি সময় লাগবে না। কাবাবগুলোতে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর এগুলো খুব ভালোভাবে কুকও হয়ে গেছে। এবার ও কাবাবগুলোকে একে একে এই প্লেটে তুলে নিচ্ছে। ফ্রাইং প্যানটা ধুয়ে তাতে অল্প তেল দিয়ে এবার ওই স্টাফ চিকেন কাবাবগুলোকে এখানে দিয়ে দিচ্ছে।
কাকড়ি কাবাবগুলো করার সময় বিদ্যুৎ এই স্টাফ চিকেন কাবাবগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। এবার লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ওই কাবাবগুলোকে 1 মিনিট একটু কুক করে নেবে। 1 মিনিট হয়ে গেছে, আর দেখো চিকেন থেকে অল্প জলও বেরিয়েছে। এই স্টাফড চিকেন কাবাবগুলোর জন্য আমরা তো আর পেঁয়াজটাকে আলাদা করে কুক করে নিইনি, কাঁচা পেঁয়াজ দিয়েই চিকেনটা ম্যারিনেট করেছিলাম, তাই জলটা বেরিয়েছে। এই কাবাবগুলোকেও ও আলতো হাতে খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করে নেবে। দেখো গরম পেয়ে চিজটা সাইড দিয়ে কেমন উজ আউট করছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এই চিজটা এরম ভাজা ভাজা হয়ে গেলে এটা দারুণ টেস্ট আসে। এই স্টাফড চিকেন কাবাবগুলো কিন্তু গরম অবস্থাতেই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে চিজের ওই দারুণ টেস্টটা আর কিন্তু পাওয়া যাবে না। আমাদের স্টাফড চিকেন কাবাবও একদম ডান। কাবাবগুলো প্লেটিং করে তারপরে আমরা খেতে বসে যাব। স্টাফড চিকেন কাবাব আর কাকড়ি কাবাব নিয়ে বিদ্যুৎ মিষ্টু লাঞ্চ করতে বসে পড়েছে। আর এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু, এইটা হলো স্টাফড চিকেন কাবাব, তার সাথে আজকে আমাদের পরোটা, আর এখানে রয়েছে কাকড়ি কাবাব। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেও বলেছি যে মিষ্টু আজকাল আর খুব একটা ভাত খেতে চাইছে না, ও রুটি পরোটা নান এগুলোই পছন্দ করছে। আর আমরাও ভাবলাম যেহেতু এই স্টাফড চিকেন কাবাবটা খুব হেভি হয়, তার সাথে কাকড়ি কাবাবও রয়েছে, সেজন্য আজকে আর আমরা কোনো ভাত নিইনি। পরোটা দুটো নেওয়া হয়েছে, কিন্তু আমি আর পরোটা খাবো না, আমি খালি কাবাবটাই খেয়ে নেবো। বিট, গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা সবকিছু দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি আমরা। নে এবার তাহলে খাওয়াটা স্টার্ট কর। একদম। আমার মনে হয় তোরা স্টাফ চিকেন কাবাবটা দিয়ে স্টার্ট কর, নলে ঠান্ডা হয়ে গেলে এটা আর খেতে ভাল লাগবে না। মিষ্টি ওটা খেয়ে দেখ। Wow. Thank you. You're welcome. আমরা এর আগে চিজি চিকেন কাবাব বানিয়েছি, হ্যাঁ। কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম। চিজ স্টিকটা গলে গেছে না? এটাই মজা হ্যাঁ। কাবাবটার। বাচ্চাদের এটা খুব ভাল লাগবে, আর যারা চিজ ভালোবাসে তাদেরও খুব ভাল লাগবে। কেমন লাগছে মিষ্টু? ওর মুখ ভর্তি খাবার বলতে পারছে না। I love it. আচ্ছা খেয়ে নে খেয়ে তারপরে বল কেমন লাগছে। মিষ্টু বলেছিল খালি কাকড়ি কাবাব খাবে, আমি ভাবলাম সাথে এটাও করে নি। I love it. This is awesome. Oshadaron. এনে পরোটা দিয়ে খা, শুধু খাস না। এটা গরম গরমই ভাল লাগে, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে আর গরম ভাল গরম। লাগবে না। এবার আমি একটা নিই, আমি এটা দিয়েই স্টার্ট করি। হ্যাঁ খেয়ে দেখ, মাঝখান খুব দিয়ে সিম্পল খেয়ে। রেসিপিটা। হ্যাঁ এই যে লিকুইড চিজ। এটাই দারুণ। এতটা অব্দি উঠলো। কেমন লাগছে খেতে? অসাধারণ। আর চিজটা জানো, চিজটাকে আরো এলিভেট করে দিয়েছে, দারুণ জুসি। ওই যে বাইট করলে ওই চিজটা যেরকম স্ট্রেচ আউট হয়ে যাচ্ছে, ওটা দারুণ লাগে। আর মনে হয় এটার সাথে ভাত ঠাত কিছুই লাগবে না, স্যালাড দিয়েই হয়ে যাবে। দারুণ লাগে, দারুণ। আর এটা হেভি হবে যেহেতু ভেতরে চিজ রয়েছে, একটা চিজ আছে এই যে। চিজটা পুরো মেল্ট করে গেছে। আর একটু যদি চিজটা ওই যে হালকা হালকা বেরিয়ে পুড়ে পুড়ে যায় না, ওইটা ওটা খেতে খেতে খুব দারুণ ভালো লাগে, লাগে। দারুণ লাগে। এটা হালকা ক্রিস্পি হয়ে যায়, হ্যাঁ অসাধারণ হয়ে যায়। ওটা আমি একটা এটাও টেস্ট করে নিই। কাকড়ি কাবাব এই যে। এগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি, কারণ এই স্টাফ চিকেন কাবাব গুলো বেশ বড় হয়েছে। সেখান থেকে বাইট করে খাই। কেমন? এটার ফ্লেভারটা যেমন মাইল্ড, আর এটার ফ্লেভারটা এক্সট্রিম। কারণ প্রচুর মশলাপাতি দিয়ে এটা করা হয়েছে না। প্রচন্ড ফ্লেভারফুল। এটা অনেকদিন বাদে বানালাম বল, মিষ্টু বললো দেখে হলো। দারুণ লাগছে কাকড়ি কাবাবটা, দারুণ দারুণ। মানে এটার ম্যারিনেশন প্রসেসটাই একদম ডিফারেন্ট। পুরো পরিষ্কার, মানে দারুণ কুক হয়েছে, নরম আছে এই যে। আর জুসিও আছে, দেখেই বুঝতে পারছি ড্রাই হয়ে যায়নি। কিমা চিকেন বলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর বেস্ট পার্ট হলো যেহেতু ওভারনাইট ম্যারিনেট করা ছিল, হ্যাঁ মশলাগুলো সুন্দরভাবে চিকেনে দারুণ ঢুকে ঢুকে গেছে। দুটো কাবাবই মানে অসাধারণ হয়েছে, অসাধারণ। এগুলো খুব লোভনীয় খাবার, ভীষণ টেম্পটিং। মানে মিষ্টু তুই একটা কাকড়ি কাবাব ট্রাই কর। Finally. এনে খেয়ে দেখ কেমন লাগে তোর। Yum. Filled with flavor. Like as soon as I eat it, I could pour on.
explosion হয়। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে Burst of কথাটা। flavors, হ্যাঁ, মানে প্রচুর ফ্লেভার। ওটাতে এমনি চিজটাই ডমিনেট করছে। হ্যাঁ, স্টাফ চিকেন কাবাবটা হচ্ছে একটু মাইল্ড ফ্লেভার, হ্যাঁ। কিন্তু খেতে মানে ইকুয়ালি টেস্টি, বাট একটু মাইল্ড। আর এইটা হচ্ছে এক্সট্রিমলি ফ্লেভারফুল। কত রকমের মশলা ব্যবহার করে ম্যারিনেট করা হলো বল। ম্যারিনেশন প্রসেসটাই এটা যা একটু টাইম লাগে। হ্যাঁ। দুটো কাবাবই রোলের মধ্যে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? খুব ভালো লাগবে। নেবা তুইও চলে আয়। হ্যাঁ, আসছি। আমিও গিয়ে এখন স্টাফ চিকেন কাবাব আর ককরি কাবাব দিয়ে লাঞ্চটা সেরে নিই। তোমরা যদি এই দুটো কাবাব আগে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করো, খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমরা চটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খেয়ে দিয়ে উঠে বাসন কোসন ডিশওয়াশারে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আবার রান্নাঘরেই বসে পড়েছি। ভাবলাম আজকের ব্লগের শেষে তোমাদেরকে দেশ থেকে আনা কিছু কাঁসার বাসন দেখাই। এই যে দেখো কাঁসার বাসনগুলো, এগুলোই এবার দেশ থেকে আসার সময় আমি নিয়ে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি আমার না, বিয়েতে আমাকে মা দিয়েছিল, কিন্তু এগুলোর বয়স 100 বছরেরও বেশি। এগুলো অ্যাকচুয়ালি আমার দিদাকে, আমার দিদার বাবা মা তার বিয়েতে দিয়েছিল। আমার দিদার এখন নেই, 2001 সালে দিদা চলে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি বাসনগুলো নিয়ে দেখাবো বলে নিচে বসেছিলাম, কিন্তু বাসনগুলো এত ভারী আমি যে তুলে ক্যামেরার সামনে দেখাবো সেটা পাচ্ছি না, হাতে লাগছে। সেজন্য ওই আইল্যান্ডের ওপর বাসন কোসনগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো তো সুটকেসে ঢুকিয়ে মানে আনতে অবস্থা খারাপ হয়ে গেছে, এত ওজন বেড়ে গেছে। এক্স্যাক্টলি, মানে এগুলোর জন্যই আমাদের আরো একটা সুটকেস করতে হলো। হ্যাঁ, আমাদের অনেক কিছুই কেনাকাটা করে আনতে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমাকে আগেই মা বলে দিয়েছিল যে এবার কিন্তু এই জিনিসগুলো নিয়ে যাবি, কারণ লাস্ট টাইম যখন মার এমার্জেন্সিতে আমি একা ইন্ডিয়া গিয়েছিলাম তখনই মা আমাকে বলেছিল এগুলো নিয়ে আসার জন্য, কিন্তু আমি একা ট্রাভেল করছি দেখে এত কিছু আনার সাহস পাইনি। তো মা বলেছিল পরের বার এলে এগুলো কিন্তু নিয়েই যেতে হবে। তো তাও আমি সবগুলো আনতে পারিনি, এখনো বেশ কিছু বাসন ওখানে রয়ে গেছে। এগুলো মানে ওভারওয়েট হয়ে যাওয়ার পরেও নিয়ে এসেছি। আমি তোমাদেরকে একে একে দেখাই। এই বাসনগুলো যেটা বললাম, এই বাসনগুলোর বয়স 100 বছরেরও পুরনো বাসন। মানে দিদাকে বিয়েতে দিদার বাবা মা দিয়েছে, দিদা আবার মাকে দিয়েছে, আমার মামাও ছিল, মামাকেও দিয়েছে, তারপরে মা আবার এগুলো আমাকে দিয়ে দিয়েছে। মানে ওই ফ্যামিলি ট্র্যাডিশনে এগুলো একের পর এক জেনারেশন চলে আসছে। আমি নেব বলে মা বাসনগুলো দোকানে নিয়ে গেছিল, যে ওই যে আমি ঠিক জানি না কাঁসার বাসন সম্পর্কে, আমার অত ধারণা নেই, যে বাসনগুলোতে বোধহয় ছিলে কাটা বলে কিছু হয়, মা আমাকে বলছিল। তো দোকান থেকে বলেছে যে এই বাসনগুলো এত ভারী আর পুরনো, এগুলোতে ছিলে কাটালে নাকি মানে কাঁসাটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য জাস্ট পলিশ করে দিয়েছে। তো আমি তোমাদের একে একে বাসনগুলো দেখাই। দেখো, এটা কাঁসার একটা গ্লাস, মানে এত ভারী, এটা এক হাতে তুলতে অসুবিধা হবে, জল ভরার পরে এতটাই ভারী হয়ে যাবে। আমি জানি না দেখে ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু গ্লাসটা প্রচন্ড ভারী। আর তার সাথে এখানে 4টে বাটি আছে, এটা সব থেকে বড়, এটারও যা ওজন, মানে বাটি হিসাবে এটার যা ওজন কি বলবো। তার সাথে এই যে এই দুটো একই, এটা মানে একটুখানি বড়, এইগুলো মা পালিশ করিয়ে এনেছিল। এই যে এই 3টে বাটি, আর এই বাটিটাও প্রচন্ড ভারী, মানে বাটিটার সাইজ দেখো, আর সেই তুলনায় বাটিটা যা ভারী কি বলবো। আর এই বাটি গ্লাসের সাথে আমাদের 3 জনের 3টে থালা। এই যে এটা হলো মিষ্টুর জন্য, এইটা আমার, মানে দেখে জানি না বোঝা যাচ্ছে কিনা, প্রচন্ড ভারী, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। আর এইটা হলো বিদ্যুতের জন্য। এই যে আমি কোনোদিনই এত কিছু ভেবে দেখিনি যে কাঁসার বাসন, কিন্তু আজকাল দেখছি কাঁসার বাসন ইজ ভেরি মাচ ইন ডিমান্ড। আমরা যে কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে গেলে, এবার যে ভূতের রাজা দিল পরে খেতে গেছিলাম, ওখানে সব কাঁসার বাসন কোসনে দিয়েছিল, তোমাদের সাথে আমি ব্লগে সেটা শেয়ার করেছিলাম। তো কাঁসার বাসন ইজ ভেরি মাচ ইন ডিমান্ড। এগুলো সব কাঁসার বাসন, কিন্তু এই কাঁসার কোয়ালিটি যারা যারা দেখেছে সবাই বলছিল যে এখন নাকি এত ভালো কাঁসা পাওয়া যায় না। এই সব বাসনগুলোর মধ্যে কিছু বাসন আমাদের বাড়িতে ছিল, কিছু বাসন আমার শ্বশুর বাড়িতে ছিল। তো আমার মা, শাশুড়ি মা সবাই বললো যে বাসনগুলো নিয়ে যেতে। এতদিন এগুলো নিয়ে ভাবিনি, কিন্তু এবার আনার পরে একটা অদ্ভুত ইমোশনাল ফিলিং হচ্ছে। আমার দিদার ব্যবহার করা সব বাসন, আমার দিদার আমলের বাসন, যেগুলো 100 বছরেরও বেশি পুরনো, সেগুলো এখন আমি এখানে নিয়ে এসেছি, সেগুলো আমরা এখন ব্যবহার করব। এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তোমরা জানো যে লাস্ট টাইম যখন ইন্ডিয়া গিয়েছিলাম, মার বিয়ের বেনারসিটা মা আমাকে দিয়ে দিয়েছিল, যেটা অলমোস্ট 50 ইয়ার্স ওল্ড। সেই মায়ের বিয়ের বেনারসিটা এখন আমার কাছে আছে, আমি একবার পরেও ছিলাম। তার সাথে এখন এই 100 বছরেরও বেশি পুরনো কাঁসার বাসনগুলো অ্যাড হয়ে গেল ইন মাই কালেকশন। মানে দিজ আর দ্য থিংস টু বি ট্রেজার্ড ফর এভার।
তো এটা ভাবতে খুব ভালো লাগছে। তো ইচ্ছে আছে পরের বছর পয়লা বৈশাখ জামাই ষষ্ঠীর সময় এই বাসনগুলোতে খাবার দাবার নেব। এই কাঁসার বাসনের একটাই ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়, যে এগুলো আমরা ডিশওয়াশারে দিতে পারবো না, এগুলো হাতেই মাজতে হবে আর এগুলোর প্রপার টেক কেয়ার করতে হবে। আর এবার কাঁসার এই বাসন কোসন সব নিয়ে আসার পর এগুলো পরিষ্কার করার জন্য আমি অ্যামাজন থেকে দেখো এই জিনিসটা আনিয়েছি। আমাদের যে আর একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে দ্য বঙ্গালী নিউয়েস্ট মোমেন্টস, ওখানে আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে একটা ঠাকুরের থালা আমি এটা দিয়ে পরিষ্কার করেছিলাম, মানে পুরো নতুনের মতো হয়ে গেছিল। তো আমি এই বাসনগুলো নিয়ে আসবো বলে মা অলরেডি পালিশ করিয়ে রেখেছিল, এখন তো লাগবে না, কিন্তু নেক্সট যখন আবার আমাকে এই বাসনগুলো পরিষ্কার করতে হবে তখন এই ব্রাশ পলিশটা দিয়ে আমি পরিষ্কার করব, কারণ এটা দিয়ে আমি দেখেছি ভীষণ ভালো পরিষ্কার হয়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। Take care and thank you so much for watching. Bye.